জামাত হচ্ছে এই জায়গায় একটা জামাতি ফ্যাসিবাদী কথা বলেছেন। তাদের দলীয় শক্তি, তাদের শক্তি প্রয়োগ করে, মাসল প্রয়োগ করে তারা বাংলাদেশের এই যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টি জনগণ প্রত্যাশা করছে, জনগণের সেই প্রত্যাশাটাকে তারা হচ্ছে গিয়ে মানে প্রতিরোধ করবার জন্য একটা ফ্যাসিবাদী হুঙ্কার দিয়েছে আজকে ঢাকা শহরে। এই ঐক্যমত্য কমিশনই হচ্ছে বড় ধরনের ভিন্নমত তৈরি করে দিয়েছে। সবচেয়ে বেশি ভিন্নমত হচ্ছে আপনার সংবিধানের প্রশ্ন নিয়ে। এটা হলো সবচেয়ে বেশি ভিন্নমতের জায়গা। 1 বছর ধরে ঐক্যমত্য কমিশন, এটা একটা বড় ট্র্যাজেডি আর কি। আমি বলছি কথাটা একটু স্পর্ধাকে অতিক্রম করে যেতে পারে আর কি, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে ঐক্যমত্য কমিশনের কাজ ছিল বা করেছিলেন ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করতে। এই যে কমিশনের নামটা ঐক্যমত্য, এই ব্যাপারটা অনেকটা হয়ে গেছে কানা ছেলের নাম পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন আর কি। এই ঐক্যমত্য কমিশনই হচ্ছে বড় ধরনের ভিন্নমত তৈরি করে দিয়েছে। গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই ভিন্নমত ছিল, তাদের অন্তরে ভিন্নমত ছিল, তাদের গঠনতন্ত্র ঘোষণাপত্রে ভিন্নমত ছিল, তাদের ইতিহাসের পথ চলায় অনেক অনেক ভিন্নমত রয়েছে। কিন্তু একটা বিন্দুতে এসে 5ই আগস্ট এক ধরনের গণঐক্য মতো বিষয়ে প্রতিভাত হয়েছিল। এই গণঐক্যের বিষয়ের মধ্যে যে কতটা ফাটল আছে সেটা যেন দৃশ্যমান করার একটা প্রয়াস ঘটে গেছে হচ্ছে সেই 8 মাস বা 9 মাস ধরে আর কি। এবং এখানে ধরেন এখানে কতগুলো বিষয় আছে, যেমন সবচেয়ে বেশি টানাহেঁচড়া বা ভিন্নমতের বিষয় সবচেয়ে বড় জায়গা কোথায়, কোন কোন পয়েন্টে, কোন জায়গায়, কোন সংস্কার কমিশনের প্রস্তাবে সবচেয়ে বেশি ভিন্নমত। সবচেয়ে বেশি ভিন্নমত হচ্ছে আপনার সংবিধানের প্রশ্ন নিয়ে। এটা হলো সবচেয়ে বেশি ভিন্নমতের জায়গা। এবং অন্য বিষয়গুলোর সাথেও যদি বলা যায় যে সংবিধিবদ্ধ বা সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর ব্যাপারেও কিছু কিছু জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, কিন্তু থাকলেও সংবিধান হচ্ছে সবচেয়ে বেশি জটিল জায়গা। এই জটিল জায়গাটায় যেন এই ঐক্যমত্য কমিশনের সবচেয়ে বেশি উৎসাহের জায়গা। আপনি দেখেন 84টি প্রপোজালের মধ্যে 47টিতে তো কাছাকাছি আসা হয়েছে। জায়গাটা কেন? হ্যাঁ, উৎসাহের জায়গাটা কেন? সেই জায়গাটা কেন, সেই জায়গাটা উৎসাহের জায়গাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে কোনো ভাবে হোক বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিসে ফেলে দিয়ে বাংলাদেশকে অন্য কোনো জায়গায়, অন্য কোনো খাতে কোনো এক অদৃশ্য শক্তি ঠেলে নিয়ে যেতে চায়, অন্য কোনো জায়গায় নিয়ে যেতে চায়। এবং এই ক্রাইসিসের মধ্যে দিয়ে বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন মানুষ প্রত্যাশা করছিল সেটা যেন আর না হয়, নির্বাচন যেন আর না হয়। দলগুলো যেখানে এসে দাঁড়িয়েছে এখন, দলগুলো যেভাবে একে অপরকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আসলে দেশ কোন দিকে যাচ্ছে? দলগুলোর যে এই জায়গায় এসছে এই জন্য হচ্ছে গিয়ে অল ক্রেডিট গোস টু আওয়ার মাননীয় প্রধান উপদেষ্টার, এই কথা প্রথমে বলে নিলাম। এরপরে হচ্ছে দেশ কোন দিকে যাচ্ছে, দেশ একটা অনিশ্চয়তার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও একটা ব্যাপার হচ্ছে যত গর্জে তত বর্ষে না, এটা আমাদের দেশের রাজনীতিবিদ বিশেষ করে জামাতে ইসলামের ক্ষেত্রে আমরা প্রায় দেখি আর কি। ও তো ইতিহাসের বাঁকে বাঁকে 47-এও বলছিল পাকিস্তান হবে না, ঠিক আছে, এখন বলে নির্বাচন হবে না আর কি। তো এক এক সময় জামাত ইসলাম এক এক রকম কথাবার্তা ডেলিভারি করে আর কি। শেষ পর্যন্ত সে কোথায় যাবে এটা কিন্তু বলা যায় না। কারণ আমি গতকাল আমার নির্বাচনী আসন, ঠিক আছে, ঢাকা 15, যেখানে আমি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে লড়বো, সেইখানে ডাক্তার শফিক জামাতের আমির লড়বেন। তিনি কিন্তু গতকাল আমার এলাকায়, আমার পাড়ায়, ঠিক আছে, একদম আমার যেটা জায়গা সেন পাড়ায়, সেখানে বিশাল তারা হচ্ছে গিয়ে 200-400 মাইক লাগিয়ে, ঠিক আছে, তারা সন্ধ্যার পরে সেখানে ডাক্তার শফিক হচ্ছে তার নির্বাচনে ভোট চেয়েছেন, ভোট চাচ্ছেন, এবং তাকে কেন মানে নির্বাচনী প্রচারণা চলছে, আমার এলাকা ছেয়ে গেছে তাদের বড় বড় ফেস্টুন এবং ব্যানারে, ঠিক আছে। আবার হচ্ছে আমি দেখে যে খবরে পত্রিকায় তাদের হচ্ছে নায়েবে আমির এক ধরনের কথাবার্তা বলেন, আর ঠিক সে সময় আমির হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই যে দুই রকম চরিত্র, দুই রকম ঘটনা দেখছে, তাতে আমি কিন্তু খুব বেশি বলতে পারি না দেশ অনিশ্চয়তার পথে চলছে। তবে আমার মনে হয় এক ধরনের বার্গেনিং এর ব্যাপার আছে যেটা আমরা দেখি না, চোখে আমাদের বাজে না, মানে এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা।
একটা যেমন চাপ প্রয়োগ করার চেষ্টা, রুহুল ভাই, আজকে এই চাপের মধ্যে দিয়ে হয়তো কোনো বোঝাপড়া তারা সৃষ্টি করতে চাচ্ছে। আজকে যেমন জামাত যে হুঁশিয়ারি দিয়েছে, নির্বাচন না হওয়া নিয়ে যে হুঁশিয়ারি দিয়েছে, আসলে এটি তারা যদি সত্যি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন কি অনিশ্চয়তার মধ্যে পড়বে কিনা? প্রশ্নটা আসলে আমার মনে হয় বাস্তবতা থেকে আপনি একটু উল্টা করে দিয়েছেন। প্রশ্নটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা একটু উল্টা করে দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, যদি এই জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়টি ফয়সালা না হয়, তাহলে জামাত এবং জামাতের সমমনা দলগুলো নির্বাচন হতে দেবে না। এটা হচ্ছে তাদের আসল কথাটা। সেটাকে একটু অন্যভাবে বললেন, যদি অংশগ্রহণ না করে ঠিক আছে, আপনি বলতেই পারেন। কিন্তু আমার কথা হচ্ছে, জামাত হচ্ছে এই জায়গায় একটা জামাতি ফ্যাসিবাদী কথা বলেছেন। তাদের দলীয় শক্তি, তাদের শক্তি প্রয়োগ করে, মাসল প্রয়োগ করে তারা বাংলাদেশের এই যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টি জনগণ প্রত্যাশা করছে, জনগণের সেই প্রত্যাশাটাকে তারা হচ্ছে গিয়ে মানে প্রতিরোধ করবার জন্য একটা ফ্যাসিবাদী হুঙ্কার দিয়েছে আজকে ঢাকা শহরে। ঠিক আছে, এইটা বলে আগে প্রথমে দেখতে হবে। জামাত বলেন বা তার সমমনা দলগুলো বলেন, এই সময় প্রমাণ করতে হবে যে আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি তারা করবে কি করবে না, নাকি তারা এরকম হুঙ্কার দিয়ে অতীতের যে কর্মকাণ্ডগুলো করেছেন সেই কর্মকাণ্ডগুলো আবার পুনরাবৃত্তি বাংলাদেশে করবেন কিনা।